নির্বাচন কমিশনের জনবল থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা উপস্থিতি চায় জামাত। গণভোটে সুনির্দিষ্ট নীতিমালা দাবি এনসিপির। নির্বাচন নিয়ে এখনই দোলাচলে মানুষ, বলেছেন মির্জা ফখরুল। বিগত 16 বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বললেন, উত্তরণের সময় পার করছে বাংলাদেশ। গ্যাসের স্বল্পতা আর পুরনো কেন্দ্রের মেয়াদ শেষে চরম বিদ্যুৎ সংকটের হুমকিতে দেশ কমছে রপ্তানি, হারাচ্ছে বিশ্ববাজারের প্রতিযোগিতার সক্ষমতা, অভিযোগ বিজিএমইএর। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ একটা ক্রান্তিকাল পার করছে। এই সময়টাতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতই অঙ্গীকারনামা নেওয়া হোক না কেন, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনে দ্বিতীয় ধাপের সংলাপে একথা বলেন ডক্টর মঈন খান। বিগত ফ্যাসিস্ট সরকারের কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেটিও নিশ্চিতের দাবি জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিন বুধবারের দ্বিতীয় ধাপে সংলাপে যোগ দেন বিএনপি সহ 6টি দলের প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকারি সুবিধাভোগীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এমন প্রস্তাব দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একই সাথে নির্বাচনের আগে নিরপেক্ষতা বজায় রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রদবদলের দাবিও জানান তিনি। এখন সরকার যে প্রক্রিয়া বদল করছে, এই প্রক্রিয়ার মধ্যে অনেক অস্বচ্ছতা রয়েছে, অসততা রয়েছে। তো আপনারা যেহেতু ইতিহাসের সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চান, আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যখন পুরোপুরি আপনারা প্রশাসনিক ক্ষমতা আপনারা হাতে পাবেন, তখন ডিসি, এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের আপনারা নিরপেক্ষতা বজায় রেখে রদবদল করবেন। এ সময় নির্বাচনের সাইবার বুলিং প্রতিরোধে ফ্যাক্ট চেকিং সেল গঠন করার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়ে পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আমরা দেখছি যে গত 1 বছর ধরে সাইবার সিকিউরিটি, সাইবার বুলিং, সাইবার অ্যাটাক এগুলো অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা মনে করি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ধরনের অপপ্রচার চলছে। নির্বাচন কমিশনের অধীনে একটা ফ্যাক্ট চেকিং সেল কি করা যায় কিনা, যে ফ্যাক্ট চেকিং সেলটার 2টা লেভেল অপারেট করতে পারে, একটা সেন্ট্রালি ইসি হেডকোয়ার্টার্সে আর একটা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে উপজেলা লেভেলে। এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান, সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। সংলাপে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ন্যায় নীতির ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ। তবে আপনাদের সমর্থন দরকার হবে। সবকিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো শুধু সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। স্বচ্ছ নির্বাচনের জন্য প্রার্থীদের আচরণবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বানও জানান সিইসি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে অভিযোগ করেছে, ডিজাইন করে প্রশাসনের রদবদল করা হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে অন্তত 5 জন করে সেনা সদস্য রাখা সহ বেশ কিছু সুপারিশ করে দলটি। আর গণভোটে সুনির্দিষ্ট রূপরেখা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার প্রথম ধাপে জামাত ও এনসিপি সহ 7টি দলের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকের শুরুতে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গেছিল গত 10-15 বছরে, ভোট কেন্দ্র বিমুখ, আসতে চায় না, চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো, আর কি এই বেলা কি ফলাফলটা তো জানা আছে যে ডিসাইডেড, এই ধরনের একটা মন মানসিকতা গ্রো করেছিল। আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধকরণে একটা ভূমিকা রাখবেন, আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। বৈঠকে নির্বাচন কমিশনের আচরণবিধি সংশোধন, তফসিল ঘোষণার পর প্রশাসনের রদবদল ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ বেশ কয়েকটি সুপারিশ করে জামাত, আর কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখতে সুপারিশ করে এনসিপি। 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি, একজন ডিসি সেখানে চলে গেছে, সেটাও হঠাৎ করে আবার 1 সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। এখন একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন। অন দ্য কন্ডিশন দ্যাট যে ইলেকশন কমিশন, বিএনপি, জামাত এবং এরপরে নামবেন, অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে, তাহলে হয়তোবা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে পারবো। প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে কমিশনকে শর্ত আরো শিথিলের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। এটা যদি বজায় রাখতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় জানানো হলেও শিডিউল ঘোষণা হয়নি, এ নিয়ে মানুষ দোলাচলে আছে। জানান, নির্বাচনই শেষ কথা নয়, বরং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। বিগত 1.5 দশকে যেসব দল আন্দোলন করেছে তাদের নিয়ে এমন একটি মোর্চা তৈরির কথাও জানান মির্জা ফখরুল। শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে মব ভায়োলেন্স করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কার কৃতিত্ব কি তা নিয়ে বিএনপির মধ্যে কোনো সংকীর্ণতা নেই, সংস্কার কারও একার কৃতিত্ব নয় বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার রায় নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আমার মাঝে মাঝে হতাশ লাগে যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, গণতন্ত্রে বিশ্বাস করে, সবাইকে নিয়ে একসাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়। কেউ যদি বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইলে কোনোভাবে তা মেনে নেওয়া হবে না। আজকে বিএনপির সবসময় বিএনপির উপর দায়িত্বটা বেশি বর্তায়। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি বর্তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা করে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানিক রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়, নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব। অনুষ্ঠানে অন্য নেতারা বলেন, একটি মহল দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। বাস্তবে এখন যেটা আধা নৈরাজ্য চলছে, কোথাও দেশে কোনো সরকার আছে বলে বোঝা যাচ্ছে না। সেজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না।
বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের যে নেতৃবৃন্দ যারা ছিল ৩৬শে জুলাই ২০২৪ সাল সেদিন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসররা কাপুরুষের মতো পলায়ন করতে বাধ্য হয়েছিল। অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। বাংলাদেশ একটি উত্তরণের সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর ডিএসসি/এসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন, বিমান বাহিনীর ৩৬ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়াও চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, পাকিস্তান সহ ২৪টি দেশ থেকে আগত ৫৮ জন অফিসারও গ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছেন। Then it's useless for all this bloodshed and sacrifices of life and of limbs. Families losing their sons and their daughters, or getting maimed. Unless we build the country of our dream. That was the process of reform. এ সময় বাংলাদেশের পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। Now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking, coming from an uprising, moving to an election. It is a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing our own. প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন উত্তরণের সময় পার করছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়, যখন তরুণরা একটি স্বৈরাচারী গোষ্ঠীকে তাড়িয়েছে। অনুষ্ঠানে ৩ বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, বিজয় দিবস ঘিরেও কোনো অস্থিরতা, শঙ্কা নেই। কোনো কর্মসূচিতে পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে এবারও সেভাবে হবে। শুধু গত বছরের মতো এবারও প্যারেড হবে না। এই সময় ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় ঘিরে অস্থিরতার আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজয় দিবসে সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে, আপনারাও করবেন, আমরাও করব, সবাই করবে, দেশবাসী করবে। এখানে কোনো নাশক, কোনো কিছু নেই, কোনো ধরনের রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই এবং কোন কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগে থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে না। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের নথিপত্র দ্রুত ভারতে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক কূটনীতিক মাহফুজুর রহমান। বিষয়টি কূটনৈতিকভাবেই সমাধানের তাগিদ তাঁর। এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
মারণাস্ত্র গুলির নির্দেশ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফিরে এনে দণ্ড কার্যকর করা যাবে কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। রায়ের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে শেখ হাসিনা ফেরত চাইলেও এ নিয়ে এখনও কিছু জানায়নি ভারত সরকার। 2013 সালে বাংলাদেশ ভারত সম্পাদিত বন্দি বিনিময় চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে কিনা তা নিয়েও রয়েছে নানা মত। দণ্ডিত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি বিচারটি যে ন্যায় নিরপেক্ষ হয়েছে তা ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আহ্বান বিশ্লেষকদের। ভারতকে অনুরোধ জানিয়েছে প্রত্যর্পণের জন্য, অনুরোধ 1.5 বছর আগেই জানিয়েছিল। এখন আবার যেহেতু রায় হয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে সেটা নতুন করে জানানো হয়েছে এবং এইটার সঙ্গে সংশ্লিষ্ট যদি কোনো নথিপত্র প্রয়োজন হয় সেগুলো আদালতের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে এবং প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী এইটি করার কথা আমাদের। আমরা খুব শীঘ্রই এই রায়ের কপি হাতে পেয়ে তার বিরুদ্ধে একটা কনভিকশন ওয়ারেন্টের কপি দিয়ে তাকে আবার রেড নোটিশ জারির জন্য আবেদন করব। পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এটা করেন, কিন্তু আবেদনটা প্রসিকিউশন করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করারও তাগিদ দেন তারা। টানাপোড়েন যখন দুদেশের মধ্যে চলে তখন দ্বিপাক্ষিক চুক্তি থাকলেও সেটা অনেকখানি অকার্যকর থাকে। সুতরাং আমাদের এখানে প্রথম উচিত হবে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা উন্নত করা। আমাদের মনে যত ক্ষোভই থাকুক, আমাদের কূটনৈতিকভাবে এই সম্পর্কটা উন্নত করতে হবে যাতে আমরা এই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামি যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে ফেরত আনা সম্ভব হয়। যে বন্দি প্রত্যর্পণ চুক্তি, এখন এই চুক্তি অনুযায়ী ভারত ফেরত দিবেন, বন্ধুত্ব রক্ষা করবেন, এটাই আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া। কিন্তু যদি না দেয় তাহলে ফেরত দেওয়ার জন্য ভারতের বিরুদ্ধে আসলে মামলা করার কোনো ব্যবস্থা নাই। মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও একই প্রক্রিয়ায় ফিরিয়ে আনার কথা বলছেন বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেশটির সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় দিল্লিতে এ বৈঠক হয়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এক্স হ্যান্ডলারের এ তথ্য জানিয়েছে। ভারতে আশ্রিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মধ্যেই এ বৈঠক হলো। তবে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। শেখ হাসিনাকে ফেরত চেয়ে এর আগে চিঠি ও বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সিএসসির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। এই সময় ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের নিরাপত্তা উপদেষ্টার স্তরের বৈঠকে অংশ নিতে ডক্টর খলিলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এই সফরকে ঘিরে অজিত দোভালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর খলিলুর রহমানকে স্বাগত জানান ভারতীয় নিরাপত্তা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। গ্যাসের স্বল্পতা এবং পুরনো কেন্দ্রের মেয়াদ শেষ হতে যাওয়ায় চরম বিদ্যুৎ সংকটে পড়তে যাচ্ছে দেশ। নতুন প্রকল্প শিগগিরই শুরু করা না গেলে 2040 সাল নাগাদ 15,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পোশাক প্রস্তুত রপ্তানিকারক সংগঠন বিজিএমই এর নেতারাও বলছেন, নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে রপ্তানি কমার পাশাপাশি বিশ্ববাজারেও প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2009 সালে দেশে বিদ্যুতের উৎপাদন ছিল মোট 3,500 মেগাওয়াট। 2025 সালের সেপ্টেম্বরে সেই উৎপাদন সক্ষমতা ছাড়িয়েছে 28,000 মেগাওয়াট। কিন্তু বাস্তবতা বলছে দেশে কখনোই 17,000 মেগাওয়াট উৎপাদনের রেকর্ড ছাড়াতে পারেনি বাংলাদেশ। ইআরএফের এই সেমিনারে উৎপাদক ও বিশ্লেষকরা জানিয়েছেন, প্রতি বছর গড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে 6% হারে। এই হারে বাড়তে থাকলে 2029 সালে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়াবে 35,000 মেগাওয়াট। কিন্তু মেয়াদোত্তীর্ণ প্রকল্প ও গ্যাসের স্বল্পতায় উৎপাদন বাড়বে সর্বোচ্চ 21,000 মেগাওয়াটের কাছাকাছি। 48% of this energy generation comes from private sector, and how can you neglect a few bad players? You cannot dish out a collective punishment to the whole sector.
বিভিন্ন শিল্পের উদ্যোক্তা ও তৈরি পোশাক কারখানার মালিকরা বলছেন, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে প্রতিনিয়তই বাজার হারাচ্ছেন তারা। We are losing the market because our industry is very on-time driven industries. If we cannot ship our goods on time, then we are going to lose the market. We talk about lot of power plants. We have excess power plants. But I'm telling you, by 2029, there will be shortage of power plants, and that need to be planned and installed now. আলোচকরা বলছেন, স্বচ্ছ নীতি পরিকল্পনার অভাবে সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুতের উৎপাদন এখনো আটকে আছে মোট উৎপাদনের 3% ঘরে। নতুন বিনিয়োগ না হলে বিদ্যুতের সংকট আরো বাড়বে। Investment is very necessary, and investment is very fundamental for the economic growth and then eventually economic development of the country. We need the stability, and stability, when I talk, it is not only the social stability, but also political stability. And that stability is not belongs to one political party. That stability can be provided by all of us. অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, দেশ থেকে অনিয়ম দুর্নীতি দূর করা গেলে গ্যাস বিদ্যুতের উৎপাদন সহজেই বাড়ানো সম্ভব। জামাত যদি পাওয়ার আসতে পারে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পল্লবী যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ফরেস্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকফোড়া সুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেফতার করে র্যাব 4-এর অভিযানিক দল। বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা। হত্যার পর শুটারদের অর্থের যোগানদাতাও সোহেল। পুলিশের হাতে গ্রেপ্তার শুটার জনিকে নগদ 30,000 টাকা দিয়েছে পাতা সোহেল। হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের কারণে কিবরিয়াকে হত্যা করা হয়। কিবরিয়াকে হত্যা করতে পাতা সোহেলকে কে নির্দেশ দিয়েছে তার তদন্ত চলছে। 5 আগস্টের পর যুবদল নেতা কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে যান। সেই সাথে তিনি চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এর জেরে এই হত্যাকাণ্ড বলেও জানান তিনি। প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে, যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি, পাতা সোহেলি তাদেরকে, যারা শুটার, তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনো আমরা ক্লিয়ার না। এ ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন কমিশনের জনবল থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা উপস্থিতি চায় জামাত। গণভোটে সুনির্দিষ্ট নীতিমালার দাবি এনসিপির। নির্বাচন নিয়ে এখনো দোলাচলে মানুষ, বলেছেন মির্জা ফখরুল। বিগত 16 বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বললেন, উত্তরণের সময় পার করছে বাংলাদেশ। গ্যাসের স্বল্পতার পুরনো কেন্দ্রের মেয়াদ শেষে চরম বিদ্যুৎ সংকটের হুমকিতে দেশ। কমছে রপ্তানি, হারাচ্ছে বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা, অভিযোগ বিজিএমইএর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।